গতকাল রাতে আমরা আরজি করে যে তাণ্ডব দেখলাম, সেই তাণ্ডব কি পূর্ব পরিকল্পিত? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। কেন উঠছে? কারণ একটা সরকারি হাসপাতালে, সেখানে রাতের অন্ধকারে, বিশেষ করে সেই হাসপাতালে যেখানে সিবিআই তার মাত্র কয়েক ঘন্টা আগে তথ্য প্রমাণ সংগ্রহ করতে 6 থেকে 7 ঘন্টা কাটিয়েছে, সেই হাসপাতালে পুলিশের সামনেই কার্যত অবাধে তাণ্ডব চালানো দুষ্কৃতীরা। ভেঙে ফেলা হলো হাসপাতালের ভেতরে বহু সরঞ্জাম, আক্রমণ করা হলো হাসপাতালের নিরাপত্তারক্ষী, নার্স, সবাইকে। এমনকি আক্রান্ত হতে হলো সেই হাসপাতালে চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত, সেই জুনিয়র ডাক্তারদের একাংশকেও। তারা বারবার বলছেন, আমাদের একজন তিলোত্তমার মৃত্যু আমরা দেখেছি, এরপর আর কতজনের মৃত্যু দেখবো আমরা। ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি, আমাদের সহকর্মীরা ভয়ে লুকোলেন কখনো ওটি রুমে, কখনো শৌচাগারে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। মেগা কভারেজ TV9 বাংলায় দেখুন। আচ্ছা মঞ্জিরা, তুমিও তো গতকাল সারা রাতই, প্রায় আমি সারা রাতই বলবো, সন্ধ্যে থেকে শুরু করে প্রায় সারা রাত রাস্তায় ছিলে। আরজি করের এই তাণ্ডব, প্রথমে রিক্লেম দ্য নাইটি দিয়ে আমরা শুরু করেছিলাম মঞ্জিরা। আমরা শান্তিপূর্ণ মানুষ মিছিল করছেন হাতে মোমবাতি নিয়ে, পুরুষ, মহিলা, শিশুরা পর্যন্ত রাস্তায় নেমেছিলেন তিলোত্তমার খুন ধর্ষণের প্রতিবাদে, আমরা দেখেছিলাম। কিন্তু তারপর মঞ্জিরা আচমকা এমন কি হলো যে ঘটনার পথ পরিবর্তন হয়ে গেল? দেখো দীপ, তুমি যে কথাটা বললে না, রিক্লেম দ্য নাইট, এটা তো অনেক বছর আগে 1975 সালে আমেরিকার ফিলাডেলফিয়ায় একটা নারী মুক্তির আন্দোলন তৈরি হয়েছিল। এরপর আমরা এবারে অন্তত এ রাজ্য কেন গোটা দেশের মধ্যে এরকম স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন দেখলাম, প্রতিবাদ দেখলাম আমরা। মেয়েরা রাতের দখল নিল, কিন্তু বিশ্বাস করো আমি তখন গড়িয়া মরে গেছি। এবং সেখানে যে ছবি আমরা দেখছিলাম দীপ, সেখানে স্বতঃস্ফূর্ত মানে পুরুষ মহিলা নির্বিশেষে সকলে রাস্তায় নেমেছিলেন। তারা মশাল জ্বেলেছিলেন, হাতে কারোর মোমবাতি ছিল, কারোর আবার মোবাইল ছিল, মোবাইলের সেই টর্চ লাইট জ্বালিয়ে তারা প্রতিবাদ করছিলেন। উই ওয়ান্ট জাস্টিস, প্রত্যেকের গলায় এরকম ধরনেরই একটা স্লোগান ছিল। এবং সেখান থেকে যখন পায়ে পায়ে মিছিল আমরা এগোচ্ছি, তারপর হঠাৎ করে ধরো 12:30টার পর একেবারে পট পরিবর্তন। আমরা দেখলাম আরজি করে তাণ্ডব চলছে। অফিস থেকে আমার কাছে ফোন আসে এবং তারপর আমি সোজা চলে যাই একেবারে আরজি কর অব্দি পৌঁছতে পারিনি, কারণ প্রচুর পুলিশ ছিল। ঠিক আরজি করে বেলগাছিয়া রোড এবং ব্রিজের ঠিক এপারে আমি, অর্থাৎ ব্রিজ ক্রস করলেই ওপারে হচ্ছে আরজি কর। এপারে তখন ধুমধুমার কাণ্ড চলছে। আমি এবং আমার ক্যামেরা পার্সন গৌরব গাড়িটা অনেকটা দূরে রেখে তারপর রীতিমতো হেঁটে দৌড়ে যখন ওই জায়গায় পৌঁছচ্ছি, তখন লাঠিচার্জ চলছে, তখন ইট বৃষ্টি চলছে, তখন কাঁদানে গ্যাসের শেল ছুটছে পুলিশ, এরকম একটা ধুমধুমার কাণ্ড। আর সেই কভারেজ, সেই প্রথম খবর এবং ছবি সারা রাত ধরে দেখিয়েছি আমরা। এবং রাতের দখল যে মেয়েদের ছিল সে ছবিও যেরকম আমরা দেখিয়েছি, একই সঙ্গে গতকাল এই তাণ্ডবের ছবিও আমরা তুলে ধরেছি। আমাদের প্রতিনিধিরা, আমাদের সহকর্মীরা একেবারে রাস্তায় ছিলেন। কি তাদের অভিজ্ঞতা ছিল? স্বাধীনতার মধ্যরাতে এ কোন স্বাধীনতার মুখ দেখতে হলো সংবাদ মাধ্যমের মহিলা প্রতিনিধিদের? শুরু থেকে শুরু করি, দিকে দিকে আন্দোলন চলছিল, যে কথা আপনাদের বলছিলাম আমরা। তারপর লিমার সঙ্গে যখন কথা হচ্ছিল, লিমাকে ফোনে যোগাযোগ করেছিলাম কি চলছে সেখানে, যেটা জানতে, কারণ আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। প্রতিনিধি লিমা চট্টোপাধ্যায় তখন কোথায় জানেন? শুনুন লিমার গলা। হ্যাঁ শুনতে পাচ্ছি। কি হয়েছে লিমা? কি হয়েছে লিমা? আমি এই মুহূর্তে আরজি করে বাথরুমের ভিতরে দাঁড়িয়ে বলে দিচ্ছি শুভদীপ, আমি এই মুহূর্তে আরজি করে হসপিটালে লেডিস টয়লেট, শুভদীপ ভয়ঙ্কর পরিস্থিতি। নিজে বুঝতে পারছিলাম না শুভদীপ আমি কোথায় যাবো, কারণ আমার সামনে 5 জন দাঁড়িয়েছিল, তারা ওই পুলিশদেরকে টার্গেট করলো। শুভজিৎ গতকাল রাত্রিবেলা দীপ স্টুডিওতে দাঁড়িয়েছিল, আর আমি, পিউ, শর্মিষ্ঠা, লিমা, রুমেলা, আমরা সকলে রাস্তায় ছিলাম। লিমার এই কণ্ঠস্বর বা এই কথোপকথন শুভজিতের সঙ্গে যখন হচ্ছে, আমরা সকলে তখন রীতিমতো শিউরে উঠেছি। টয়লেটে আশ্রয় নিয়ে সে যাত্রায় প্রাণে বাঁচার চেষ্টা করছে লিমা, ভাবো আমাদের সহকর্মী। কিছুক্ষণ পর আবার খবরের ময়দানে ফিরে আসে লিমা, কিন্তু আবার আক্রমণ। প্রাণ বাঁচিয়ে লিমা ছুটতে থাকে। এবার দৌড়ে হাসপাতালের 7
তলায় আশ্রয়। লিমা তখন জানে না যে তার ক্যামেরা পার্সন কোথায়। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তার সঙ্গে, কোথায় ক্যামেরা পার্সন, কোথায় তুই রয়েছিস, সেই উত্তরও আমরা পাচ্ছি না। আরজিকর তখন একেবারে যুদ্ধক্ষেত্র, আর সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে ছিল আমার সহকর্মী, তোমার সহকর্মী লিমা। এই মুহূর্তে অন্ধকারের মধ্যে আমরা লুকিয়ে যাচ্ছি, তার কারণ আমরা জানি না আমরা বাঁচবো কিনা। যেখানে যাকে পাচ্ছে সাধারণ মানুষ তাকে অ্যাটাক করছে, যারা উন্মত্ত জনতা রয়েছে। এই আমার হাতে বোম, আমি জানি না আমার ক্যামেরা পার্সন কোথায় রয়েছে, আমার চিত্র সাংবাদিক কোথায় রয়েছে আমি জানি না। আমার বাকি যারা সহকর্মীরা আরজিকর আজকে এসেছিল কভার করতে, তারা কে কোথায় আমি কিচ্ছু জানি না। আমি কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে লুকিয়ে গেছিলাম। এখন চারিদিকে একটু অন্ধকার করে আমি লুকিয়ে আছি, এবং যে আলো দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা চেষ্টা করছেন। ভাবুন, একজন মহিলা প্রতিনিধি যিনি তিলোত্তমাদের যে প্রতিবাদ, সেই তিলোত্তমার পথে নেমেছিলেন, তারপর তাকে এরকমভাবে আশ্রয় নিতে হলো। আমাকে মার্জনা করো দীপ, আমি রিমির নামটা ভুলে গিয়েছিলাম। রিমি রায় আমাদের আর এক সহকর্মী, তিনিও ছিলেন। তখন কোনো খবর আমরা পাচ্ছিলাম না, কোথায় সে, কোথায় তার ক্যামেরা পার্সন, তার সঙ্গেও আমরা যোগাযোগ করতে পারছিলাম না, ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। কিছুক্ষণ পর আমরা খবর পেলাম যে রিমি আর তার ক্যামেরা পার্সন ছাদে, আরজিকরের ছাদে কোনো রকমে প্রাণে বেঁচেছেন। কোনো ক্রমে ধীরে ধীরে লিমার সঙ্গে যোগাযোগ করে সেও নেমে আসে হাসপাতালের 7 তলায়। আমাদের দুই মহিলা প্রতিনিধি তখন একসঙ্গে সেই সময়কার ছবি তুলে ধরেন, দেখুন। আমি খুঁজে পেয়েছি আমার একটা সহকর্মী রিমিকে। আমি আর রিমি ওটির পাশে একটা ঘরে আমরা অন্ধকার করে লুকিয়ে আছি। উন্মত্ত জনতা যাকে পাচ্ছে, যার দিকে হেলমেট, ইট, এমনকি আমি যখন ইমার্জেন্সিতে ঢুকেছিলাম ওরা টিউবলাইট ছুটছিল। রিমি একটা সময় কিছুক্ষণ পর যখন এই সিচুয়েশন একদম বাইরে চলে গেছিলো, রিমি এসেছিল। রিমি তুমি কি দেখলে? আমি দেখলাম, আমি যখন ঢুকছিলাম তখন ভাঙচুর তুমুল চলছে, আমাদের ক্যামেরাতেও অ্যাটাক করা হয়েছে। তারপর আমি যেদিকে বেড়েছে ছুটে দৌড়ে পালিয়েছে, আমরাও ছুটে হসপিটালের। কোনো চিত্র সাংবাদিকদের সঙ্গে কোনো কানেকশন নেই আমাদের, আমরা জানি না কে কোথায় আছে, তাই আমরা নিজেদের মোবাইলে এখন রেকর্ড করছি। আমরা সত্যি জানি না আমাদের সাথে এরপরে কি হবে, তাই এগুলো আমি রেকর্ড করে আমি চাই TV9 বাংলা দর্শকরা দেখুক এই মুহূর্তে আরজিকরের ভিতরের পরিস্থিতিটা কি। আমরা প্রাণ ভয়, আমরা সাংবাদিকরা লুকিয়ে আছি। লিমা রিমির যখন এরকম ছবি এখন আমরা দেখছি, তখন কিন্তু আমরা জানি না কেউ, অত্যন্ত উদ্বেগের মধ্যে ছিলাম আমরা, বিশ্বাস করুন। এর মধ্যেই আরজিকরে ছুটে আসে আমাদের আর এক মহিলা সহকর্মী দীক্ষা। তখন লিমা আর রিমি হাসপাতালের 7 তলায়, আর আরজিকরে পৌঁছে দীক্ষা যে ছবি তুলে ধরলো সেটা আপনাদেরকে দেখাবো এবার। আরজিকরের এই সেই ইমার্জেন্সি বিল্ডিং, যে ইমার্জেন্সি বিল্ডিং এর 4 তলা সেমিনার রুমে তিলোত্তমা অর্থাৎ পড়ুয়া চিকিৎসক, যার তার উপর যৌন নিগ্রহ হয়েছিল এবং তাকে খুন করা হয়েছিল। আর আমরা আজকে জানি সেই তিলোত্তমার জন্য জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, যে সমস্ত সাধারণ মানুষ, স্টুডেন্ট, পড়ুয়া এবং চিকিৎসকেরা আজকে গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে, এমনকি বিদেশেও উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিলেন। যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, তখন একদল দুষ্কৃতী আজকে এই এমার্জেন্সি বিল্ডিংয়ে 1 তলায় ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিংয়ের সেই ছবি কিভাবে তছনছ চালানো হয়েছে, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি TV9 বাংলার দর্শকদের। পুরো ভেতরে কাঁচ ওপরে রয়েছে, টেবিল, চেয়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এমনকি যা কিছু এখানকার এমার্জেন্সি সামগ্রী আমরা দেখতে পাচ্ছি। হয়তো অনেকে এখানে সেই সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাদের ব্যাগ পর্যন্ত পড়ে রয়েছে এবং সমস্ত কিছু ভাঙচুর অবস্থায় পড়া হয়েছে, অর্থাৎ এখানে রীতিমতন তাণ্ডব চালা হয়েছে। শুধু এই জায়গায় নয়, আমরা দেখতে পাবো যে এর ঠিক উল্টো দিকটাতেও যে জায়গাটা, অর্থাৎ অ্যাডমিশন কাউন্টার যেটা বলা হচ্ছে, অ্যাডমিশন কাউন্টারের আমরা সেই শুধুমাত্র অ্যাডমিশন কাউন্টার লেখাটা উপরে দেখতে পাচ্ছি, কিন্তু তার বাইরে ভেতরে যে অবস্থা সেটা বলা যেতে পারে এখানে পুরো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কম্পিউটার, টেবিল, চেয়ার থেকে শুরু করে পুরো আলমারির সমস্ত তছনছ চালা রয়েছে, খালি কাঁচের টুকরো ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। শুধু তাই না, যে কোলাপসিবল গেটটা, অর্থাৎ কত লোক থাকতে পারেন এবং কিভাবে ভাঙচুর চালানো যেতে পারে, যেখানে কোলাপসিবল গেটকে পর্যন্ত এভাবে ভেঙে দেওয়া হয়েছে। লিমা, রিমি, দীক্ষা যখন আরজিকরের মধ্যে, তখন আরজিকর যাওয়ার পথে অর্থাৎ ব্রিজের ঠিক এপারে আমি। ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমরা, তবুও আমরা আমাদের কাজ করে গিয়েছিলাম, আমরা আমাদের কাজে অচল ছিলাম, অনড় ছিলাম। দীপ, এবার একটা ছবি দেখাবো, যে ছবি কলকাতা পুলিশ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছে। প্রথমে সেই ছবিটা দেখুন।
কলকাতা পুলিশ তাদের অফিসিয়াল যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখানে এই ছবি পোস্ট করেছে। পোস্ট করে কি লিখেছে যে এরা হলো দুষ্কৃতী, মার্ক করা হয়েছে, এদের সন্ধান চাই। আমরা প্রশ্ন তুলছিলাম যে এই ছবিগুলো দেখে তো এটাই মনে হচ্ছে যে কলকাতা পুলিশের যেটা ইন্টেলিজেন্স সেটা ফেলিওর। সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া হচ্ছে যে কোথায় এরা। এই মুহূর্তে আমার সহকর্মী সৌরভ দত্ত, যিনি প্রথম দিন থেকে আরজি করে তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডের বিচারের কভারেজ করছেন, সৌরভের কাছে যাবো। সৌরভ, কলকাতা পুলিশের পেজে এই ছবিটার যে তাৎপর্যটা, কেন এই ছবিটা নিয়ে কথা বলছি একবার যদি বলো। দীপ, কলকাতা পুলিশের এই হচ্ছে ফেসবুক পেজ, যেখানে তারা লিখেছেন সন্ধান চাই। নিচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ জানান আমাদের সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে। এই যে সন্ধান চাই ফোন, এই সন্ধান চাই যে ছবির যে তালিকা, সেই ছবির মধ্যে এখানে এমন একজনের ছবি দেওয়া রয়েছে যার ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই ছবিটি হলো এই ছবি, যেখানে এখানে মার্ক করে দেওয়া আছে এই ছবি। কে এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? অনুভব, এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? ছবিটা আমার। এবং যে জায়গায় দাঁড়িয়ে আমরা এখন লাইভ দিচ্ছি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে তুমি দুষ্কৃতী, সেটা তো পুলিশ তাই মনে করছে মনে হচ্ছে। কি বলবে তুমি এই ছবি দেখে? যেখানে ইন্টার্নরা আক্রান্ত, চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা আক্রান্ত, সেখানে সেই ইন্টার্নদেরই ছবি পোস্ট করা হচ্ছে ফেসবুকে। তোমাকে লাল মার্ক করে দুষ্কৃতী বানিয়ে দেওয়া হয়েছে এই ভাঙচুরের স্থল যেখানে আমরা দাঁড়িয়ে ঠিক সেই জায়গায়। কি বলবে? দেখো, এটা তো অবাক কিছু হওয়ার নেই, কারণ পুলিশ বারবার চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের আন্দোলনটাকে বিভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দেওয়া। কিন্তু বিষয়টা হচ্ছে তারা এটা বুঝতে পারছে না যে আমরা জাস্টিস না পাওয়া অবধি কোনোভাবেই আন্দোলন তো বন্ধ করবোই না। উপরন্তু যতদিন দেরি হবে এবং যত আক্রমণ বাড়বে তত আমাদের আন্দোলনও বেড়ে উঠবে। এবং দেখো, সবাই নিশ্চয়ই প্রশ্নটা জিজ্ঞেস করবে যে কেন ওইখানেই ছিল। প্রথম কথা, আমরা ভেবেছিলাম যে প্রথমে যারা মবরা আসছে, যে মবটা আসছে তারা কিছু অ্যাজিটেটেড প্রোটেস্টার্স মাত্র, ঠিক আছে, কোনো পলিটিক্যাল বা কিছু সেই তো ব্যানার আনেনি, সবাই ভারতের পতাকা নিয়ে এসেছে। বিষয়টা হচ্ছে যে আমরা যখন আস্তে আস্তে পেছোতে থাকি তখন আমাদের মনে হলো যে যদি প্রোটেস্টারই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা নিশ্চয়ই মঞ্চে হাত দেবেন না। কিন্তু আমরা দেখলাম যে তারা অ্যাক্টিভলি শুধু মঞ্চটাই ভাঙার চেষ্টা করছেন এবং এমার্জেন্সিটাই ভাঙার চেষ্টা করছেন। তখন আমরা ব্যাপারটা দুয়ে 4 করে বুঝতে পারলাম যে এটা শিওর। একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে অনুভব, সেটা হচ্ছে যে এখানে মঞ্চ ভাঙার পর, কিয়ক্স ভাঙার পর, এমার্জেন্সি ভাঙার পর তারা সেকেন্ড ফ্লোরে যায়, ইএনটি বিভাগ, কিন্তু তারপর তারা নেমে আসে। সেকেন্ড ফ্লোর মানে বাংলায় হচ্ছে 3 তলা, চেস্ট মেডিসিন থার্ড ফ্লোর আর 3 তলা, এই দুয়ের তফাৎ না করার জন্যই কি সেমিনার রুম সেটা বেঁচে গেল, অক্ষত থেকে গেল? দেখো, এটা তো একদমই, এটা আর কোনো সন্দেহের জায়গায় থাকছে না। তারা হয়তো জিজ্ঞেস করেছিল যে কোথায় আছে, তাদেরকে অনেক সময় এটা আমরা দেখেছি সেই ভুলটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ফরচুনেটলি ভুলটা হয়েছিল, নাহলে হয়তো আর সেমিনার রুম কেন, ওইখানকার কিছু আর পাচ্ছে। চিকিৎসকেরা বয়েজ হোস্টেলেও তো তারা ধাওয়া করেছিল। বয়েজ হোস্টেলে তারা সেইভাবে ধাওয়া না করলেও গার্লস হোস্টেলে কিছু লোকজন ঢুকে পড়ে, সেইখানে পুলিশের অভাব দেখা যায়। আমরা যখন এখান থেকে কিছুটা লোকজনকে সরিয়ে নিয়ে যায় আমাদের সাথে, এখানে বিভিন্ন পেশেন্টের বাড়ির লোকরা ছিলেন, আমরা 4-5 জনই ছিলাম। চারিদিকে আমাদের রায়ট পুলিশ ছিল, আমাদের স্মোক বম এগুলো মারা হয়েছে। সত্যি সৌরভ, এটা ভাবতে অবাক লাগছে যে কলকাতা পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা, তিনি গতকাল মিডিয়ার একাংশকে দায়ী করলেন এই তাণ্ডবের জন্য। তিনি বললেন যে আমরা নাকি অ্যান্টি জনরস তৈরি করছি, অথচ যে ছবি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট হলো সেটা নাকি খোদ একজন জুনিয়র ডাক্তারের ছবি।